বিওর আমি আনিসুর রহমান আনিস আবারও নতুন যন্ত্রণায় নিমজ্জিত সারা দেশ। ত্রিমুখী এবং চতুর্মুখী চাঁদাবাজদের খপ্পরে অতিষ্ঠ ব্যবসায়ীরা। সারা দেশে চাঁদাবাজির মহোৎসব চলছে। ঢাকার কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের কয়েকজন ছোট ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেল যে চাঁদাবাজ আগে চাঁদা দেওয়া হতো একদিকে, এখন 3-4 দিকে চাঁদা দিতে হয়। ত্রিমুখী চতুর্মুখী চাঁদাবাজের যন্ত্রণায় অতিষ্ঠ ব্যবসায়ীরা। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে চাঁদাবাজি বন্ধের প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো রকমের কোনো সুরাহা হচ্ছে না। বিবিসির সংবাদ মাধ্যমে জানা যায়, বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে যে সারা দেশে চাঁদা আগে, একজন ব্যবসায়ী বলছেন যে আগে চাঁদা দিতে হতো একজন রে, এখন দিতে হয়েছে 4-5 জন রে। তাহলে কিভাবে ভালো থাকি? বিবিসির সংবাদদাতার প্রশ্নের মুখে এই উত্তরটি আসে। গত 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে একের পর এক চাঁদাবাজির কারণে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন দেশের ব্যবসায়ীরা। এবং ঢাকার একজন ব্যবসায়ীর এই মন্তব্যটা, যেটা আমরা বিবিসিতে জানতে পেরেছি, এবং অনেক ব্যবসায়ীরা মন্তব্য প্রকাশ করেছেন যে এখন তো আননোন নাম্বার থেকে ফোন আসলেই ভয় লাগে, আবার কে জানি টাকা চায়। রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না থাকার পরও মামলার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়া হয়েছে বিভিন্ন উপায়ে। এবং মোটা অঙ্কের চাঁদা দাবিও করছেন অনেকে। বিভিন্ন গ্রুপকে, এই ব্যবসায়ী বলেছেন যে বিভিন্ন গ্রুপকে তিনি এর মধ্যে 15 লাখ টাকা দিয়েছেন, তারপরও আরও টাকা চাচ্ছে, অথবা না দিলে মামলায় নাম ঢুকাইয়া দেবে বলে হুমকি দিয়েই যাচ্ছে। এই ব্যবসায়ী জানিয়েছেন যে চাঁদা নিয়েছেন এবং এখনও চাঁদা দাবি করছেন তারা প্রায় সবাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। তবে একটা জিনিস আমরা কয়েকজন মানুষের সাথে আমি কথা বলে জানলাম যে অনেকে চাঁদাবাজি করছেন যেখানে জামাতের এবং সমন্বয়কারীদের মানুষ জড়িত, কিন্তু বিএনপির নাম বিক্রি করছেন তারা, এমনটাও শোনা গেছে। তবে ব্যবসা এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে তাদের কারো নাম প্রকাশ করতে রাজি নন অনেক ব্যবসায়ী। তাছাড়া ঢাকার অনেক ব্যবসায়ী এখনও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী, যেটা বিবিসির জরিপে, বিবিসির রিপোর্টে দেখা গেছে। অধিকাংশ ক্ষেত্রেই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিচয় চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলটি ইতিমধ্যে প্রায় 1,500-এর মতো নেতাকর্মীকে বহিষ্কারও করেছে, কিন্তু তারপরও তাদেরকে নিয়ন্ত্রণে রীতিমতো ব্যাগ পেতে হচ্ছে দলটিকে। বিএনপির বাইরে গত কয়েক মাসে কোনো কোনো জেলায় জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ উঠতে দেখা গেছে। এর মধ্যে ফেনীতে জেলা জামায়াতের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে এবং সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে সেটি। যশোর থেকে সবজি ভর্তি ট্রাক নিয়ে ঢাকায় এসছেন চালক সেলিম হোসেন। যাত্রাবাড়ি পর্যন্ত আসতে পথে তাকে চাঁদা দিতে হয়েছে অন্তত 4টি পয়েন্টে। যশোর থেকে নড়াইল ঢোকার পর একবার চাঁদা, গোপালগঞ্জ, ফরিদপুর, তারপর ঢাকায় আসার পরে এখানেই শেষ নয়, সবজি নিয়ে কাউরান বাজারে পৌঁছানোর গাড়ি রাখার জন্য আরেক চালককে গুনতে হচ্ছে আবার চাঁদা 200 টাকা। কত কিছু বদলাচ্ছে শুনতেছি, কই চাঁদাবাজি তো বন্ধ হয়নি, আমরা তো দেখতেছি খালি কাপড় বদলাইছে। যে জিনিসটা বলেছেন এই ট্রাক ড্রাইভার সেলিম। একই অভিযোগ করেন মোহাম্মদ সম্রাট নামের আরেকজন ট্রাক চালক। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কাঁচামাল নিয়ে তিনি প্রায়ই কাউরান বাজারে আসেন। এবং চাঁদাবাজির দাপটে অতিষ্ঠ ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি, মশলা, মাছ সহ নানান পণ্য নিয়ে প্রতিদিন কয়েকশো ট্রাক ও পিকআপ ভ্যান আসে ঢাকায় সবচেয়ে বড় কাঁচা বাজার কাউরান বাজারে পণ্য আনার পর 2 ধাপে চাঁদার টাকা দিতে হয় বলে জানিয়েছেন গাড়ি চালক ও ব্যবসায়ীরা। এর মধ্যে গাড়ি রাখার জন্য 1 ধাপে আকার বেঁধে আবার 100 থেকে 300 টাকা, আবার খালাস করার সময় ফের ট্রাক প্রতি গুনতে হয় কমপক্ষে 1,000 টাকা। এসব কারণে ঢাকায় আসার পর সবজির দাম আসলে অনেকটা বেড়ে যায়, যেটা ভুক্তভোগী হচ্ছেন কাস্টমাররা। যে প্রেশারটা শেষ পর্যন্ত কাস্টমারদের উপরেই পড়ে, ক্রেতাদের উপরেই পড়ে, সেটা আসলে এই এবং ব্যবসায়ীদের মধ্যে অনেকেই আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নিজের পরিচয় অনেকে দিতে চাননি। আমি সিলেটের 2জন ছোট্ট ব্যবসায়ীর, ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে আলাপ করলাম। অবশ্য ঢাকার চেয়ে সিলেটে চাঁদাবাজির হারটা এক্ষেত্রে কম। তারপর আমি ভৈরবে একজন, ময়মনসিংহে একজন, কুমিল্লায় একজন ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে কথা বললাম। অবশ্য রাজধানী তো সবসময়, রাজধানীতে চাঁদাবাজির হারটা বেশি থাকে এবং প্রত্যন্ত অঞ্চলেও আছে যেখানে চাঁদাবাজির ধরনটা ডিফারেন্স। এবং যেটা দেখা গেছে যে ট্রাক যদি বড় মালবাহী ট্রাক যে শহরেই ঢুকে, সেটা চাঁদাবাজির একটা লক্ষণ আমরা দেখতে পাই।
এবং বিভিন্ন ব্রাহ্মণবাড়িয়া চৌরাস্তায় বা বিভিন্ন জায়গায় আমরা সেগুলি আমাদের চোখে মানে অনেকের চোখে পড়ে, যেটা অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়া দিয়ে থাকেন। এবং অনেক ব্যবসায়ীরা বলছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী পরিচয়েই এখন চাঁদাবাজি করা হচ্ছে। কেউ কেউ আয়া করে যুবদল, কেউ ছাত্রদল, আরও আছে শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল। এক এক সময় এক এক গ্রুপ আছে, বলছিলেন কাউরান বাজারের একজন আড়তদার। কয়জনরে টাকা দিমু, ওগো জ্বালাইয়া ওগুর জ্বালায় আমরা অতিষ্ঠ, বিবিসি বাংলাকে বলেন ওই আড়তদার। নাম প্রকাশে অনিচ্ছুক এই আড়তদার, যেটা বিবিসির বাংলাকে দিয়েছেন। বিবিসি বাংলাতে আজকের যে বিবিসি বাংলায় টোটাল সাক্ষাৎকারটা আসছে, এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলি কিন্তু এসবের নিউজ দিচ্ছে না। আরও যে বাংলাদেশের সবগুলি পত্রিকায় নিয়ন্ত্রিত হচ্ছে সরকারের মাধ্যমে, এবং অনেকে বলছেন যে সাংবাদিকরা স্বাধীন, এবং আগে স্বাধীনতার জন্য চিল্লাফাল্লা করেছিলেন, এখন নাকি স্বাধীন। কিন্তু আমি 21শে ফেব্রুয়ারিতে আমি 15টি পত্রিকা দেখলাম বাঙালির ভাষা দিবস, যে বাংলায় আজকে আমরা কথা বলছি 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে যে বাংলা ভাষা আমরা পেয়েছিলাম, এবং 1997 সালে যে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই বাংলা ভাষা দিবসে 21শে ফেব্রুয়ারিতে আমি কোনো একটি পত্রিকায় আমি একটা ক্রোড়পত্র দেখিনি। যদি ভুল না হয়ে থাকে, আমি 15টি নিউজ পেপার পড়েছি, একটি পত্রিকায় আমি নিউজ ক্রোড়পত্র দেখিনি। আমরা শুনেছি অনেক পত্রিকার অফিসে গিয়ে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন অনেকের পক্ষ থেকে, আমি নাম নিচ্ছি না, ফোর্সফুলি সম্পাদকদেরকে বদলি করা হয়েছে, তারপর স্টাফদেরকে এই স্টাফকে এখান থেকে সরে যেতে হয়েছে, তারপর পত্রিকাগুলির নিয়ন্ত্রণ নিয়ে অনেক ঠেলা ধাক্কা, হয়তো আমরা সেগুলি মিডিয়াতে দেখি না, কারণ পত্রিকাগুলির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে সেটা পত্রিকার সম্পাদক, সাংবাদিক বা যারা সংশ্লিষ্ট আছেন তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমরা শুধু শুনে যাচ্ছি, এবং প্রয়োজন হলে অনেক কিছুই প্রমাণ দেওয়া যাবে। যাই হোক, আমরা পত্রপত্রিকাগুলির কথা বলি যে এসব আপনারা লিখছেন না, এবং সেটা না লিখে কিন্তু আপনারা কতটুকু স্বাধীন, আপনি আপনার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন যে পত্রপত্রিকাগুলি আপনারা কতটুকু স্বাধীন। তারপর এই যে কারণ বাজারের যে চাঁদাবাজির ব্যাপারটা, আবার আরেকটা জিনিস আসছে, ব্যবসায়ীরা বলছেন যে বড় কেউ তো আসে না, চামচারা আইসা কয় ভাই পাঠাইছে টাকা দেন। বিবিসি বাংলাকে বলেছেন একজন ব্যবসায়ী, চাঁদাবাজিতে অতিষ্ঠ হলেও নিজেদের নিরাপত্তার কথা ভেবে ব্যবসায়ীদের বেশিরভাগই সুনির্দিষ্ট করে চাঁদাবাজদের কারোর নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তারপর অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা যারা আছেন তারা আসলে ডিফারেন্ট ধরনের চাঁদাবাজি হয়, এবং অনেক সময় দেখা যায় যে কারণ বাজারের কিচেন মার্কেটের একজন ব্যবসায়ী বলছেন যে একজন ব্যবসায়ী বললেন যে মহানগর যুবদল উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ঘনিষ্ঠ বলেও জানিয়েছেন একজন চাঁদাবাজ, যিনি এই চাঁদাবাজির সাথে জড়িত, আব্দুর রহমান নামে একজন যুবদল নেতা, সেটা বলেছেন। এবং পরে বিবিসির পক্ষ থেকে ওই যুবদলের উত্তর সদস্য সচিব সাজ্জাদুল হাসানের সঙ্গে কথা বলে জানা যায় যে না, তারা এসবের মধ্যে জড়িত না। তারপর আমরা যদি আরেকটু উদাহরণ দিই, কারওয়ান বাজারের চেয়েও ভয়াবহ অবস্থা ঢাকার গুলিস্তান এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। প্রতিদিন সকাল থেকে গুলিস্তান মোড় এবং এর আশপাশের সড়কে ফুটপাত দখল করেন হকাররা। দুপুর গড়াতেই মূল সড়ক দখলে চলে যায় তাদের। বিশেষ করে বঙ্গবন্ধু অ্যাভিনিউ সড়কে যেন তিল ধারণের জায়গা পাওয়া যায় না। এ অবস্থায় চলাফেরার ভোগান্তি পোহাতে হয় পথচারী এবং গাড়ি চালকদের। সরকার চেঞ্জ হয়ে গেল, কিন্তু গুলিস্তানের কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। আগেও গাড়ি চলতে পারতো না, এখনো পারে না, বিবিসি বাংলাকে বলেছিলেন গাড়ির চালক শরীফুল ইসলাম। গাড়ি তো দূরের কথা, বিকেলে এখান দিয়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা থাকে না, বলেন তিনি। স্থানীয়রা বলছেন চাঁদাবাজি গুলিস্তানের ফুটপাত এবং সড়কের এই দুরবস্থার জন্য দায়ী, এবং এইটা এখন আর কোনো রাস্তা নাই, চাঁদাবাজদের আখড়ায় পরিণত হয়েছে। খোঁজ নিয়ে দেখেন হকারদের কে কত টাকা দিয়ে তারপর বসছে। বিবিসি বাংলাকে গুলিস্তানের একজন বাসিন্দা কামরুল ইসলাম আসাদ বলেছেন, এবং হকারদের সঙ্গে কথা বলে মিস্টার আসাদের এই অভিযোগের সত্যতা পেয়েছে বিবিসি বাংলা। এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন হকার জানিয়েছেন যে তিনি 5ই আগস্টের পর ফুটপাতে দোকান বসিয়েছেন। তার কাছে বিবিসি জানতে চেয়েছিল যে দোকান বাবদ তাকে কত টাকা দিতে হয়েছে। নগদ 1 লাখ টাকা গুইনা দিয়া তারপর এখানে বসছি, এই হকার বলেছেন। তবে এককালীন নগদ টাকা দিতে পারেন না, তাদের কাছ থেকে তারা মাসিক কিস্তিতে টাকা নিচ্ছে। প্রতি মাসে 9,000 টাকা পর্যন্ত দিতে হচ্ছে এই হকারদেরকে। এখন এই যে চাঁদাবাজির যে ব্যাপারটা, আবার তিনি আরও অভিযোগ করেছেন যে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। এর পেছনে আছে বিএনপির গুলিস্তান ইউনিটের শাকিল আর সেলিম, তারাই সবার ধারে টাকা চায়, বলেন মিস্টার রাসেল নামে একজন ব্যবসায়ী। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করার হুমকি দিলে উল্টো তাকেই মামলায় ফাঁসিয়ে জেল খাটানো হয়েছে বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী।
এই হকার আসলে প্রতিবাদ করতে উনি যেটা বলেছেন যে প্রতিবাদ করতে গেছি বলে আমার মিথ্যা মামলায় ফাঁসায় জেলে পড়ছে, প্রায় 1 মাস জেল খাইটা বের হয়েছি, এখন হুমকি দামকি দিতেছে। গুলিস্তানের ফুটপাত ও সড়কে অবৈধভাবে যেসব দোকান বসিয়ে থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করা হয় সেগুলোর সংখ্যা কমপক্ষে 3 থেকে 4 হাজার হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু যারা অভিযুক্তরা বলছেন যে চাঁদাবাজির ঘটনায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীর নাম সামনে এসছে তাদের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। যদিও তাদের অনেকে অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু এর মধ্যে যুবদল নেতা আব্দুর রহমানের দাবি যে চাঁদাবাজির সঙ্গে তারা কখনো কোনো সম্পর্ক নেই। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রায় সারা দেশেই আওয়ামী লীগপন্থীদের স্থান দখল করে বাজার কমিটির নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপিপন্থী ব্যবসায়ী নেতারা। সেটা অবশ্য পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় বেশি পাওয়া যায়, যে পত্রপত্রিকাগুলি এগুলি বেশি লিখছে না। যার ব্যতিক্রম হয়নি কাউরান বাজারে আওয়ামী লীগের পতনের পর ঘটনার পর সেখানকার কিচেন মার্কেটও নতুন করে কমিটি ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি বাজার কমিটি, মসজিদ কমিটি, স্কুল কমিটি, কলেজ কমিটি সবকিছুতেই কিন্তু বিএনপি এবং অন্যান্য সংগঠনের জামাত এবং বিএনপির নেতাকর্মীরাই কিন্তু এইসব দায়িত্বে আছেন। সুতরাং চাঁদাবাজির সঙ্গে তো অবশ্যই তাদের নামটাই ওঠার কথা। যদিও চাঁদাবাজির অভিযোগ ওঠার পর মিস্টার রহমানকে সম্প্রতি দল থেকে বহিষ্কার করেছে বিএনপি, এবং কিছু দলের অনেকে কিন্তু কিংবা দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব, উত্তরের সদস্য সচিব। এবং আমরা দেখেছি যে সেটা সারা দেশেই বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া আমরা পেয়েছি যে বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীকে, প্রায় 1,500-এর মতো নেতাকর্মীকে সারা দেশ থেকে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পরে। যদিও অনেকে বলছেন যে চাঁদাবাজির ওই মিথ্যা, কিন্তু বিএনপি যে সব সদস্যদেরকে বহিষ্কার করেছে আসলে আমরা এতে বোঝা যায় দলীয়ভাবে বিএনপি কখনোই চাঁদাবাজি সাপোর্ট করে না, এবং যেটা এই যে বহিষ্কার আদেশটা তার প্রমাণ। কিন্তু বহিষ্কার করার মাধ্যমেও কি তারা চাঁদাবাজি থেকে তাদেরকে সরিয়ে আনতে পেরেছে সেটা হচ্ছে ভাববার বিষয়। এবং যেটা বিএনপির সিনিয়র নেতারা সন্ত্রাস এবং চাঁদাবাজির বিষয়ে বিএনপির সিনিয়র নেতারা দলটির কঠোর অবস্থানে আছেন, সেটা বোঝাই যায় যে বহিষ্কার আদেশ থেকে। এবং জামাতেরও আমরা দেখেছি যে জামাতের বেশ কয়েকজন মানুষ চাঁদাবাজির অভিযোগ আসার পরে গ্রেফতার হয়েছেন। আমরা কতদিন আগে চট্টগ্রামের একটা জিনিস দেখলাম যে চাঁদাবাজির আবার কি বিভিন্ন ধরনের চাঁদাবাজি হয়। চট্টগ্রামের কয়েকদিন আগে দেখলাম যে একজন বিএনপির একজন মানুষ এবং জামাতের একজন লোকাল স্থানীয় আমির চাঁদাবাজি 15 লাখ টাকা চাঁদাবাজির জন্য উনি ভিডিওটা আমরা পেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। সুতরাং এগুলি এখন ওপেন সিক্রেট, সবাই জানে। এবং আরেকটা জিনিস দেখা যায় যে আমরা আরেকটা জিনিস পেয়েছি যে বিএনপি চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে দলটির প্রায় 1,500-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং 12টিরও বেশি কমিটি ভেঙে দেওয়া হয়েছে। তারপরও কিন্তু চাঁদাবাজির ঘটনা ঘটেই আসছে, এবং এইসব ঘটনা আসলেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে খুবই উদ্বেগজনক, এবং উদ্বেগজনক হয়ে চাঁদাবাজি বাড়ছে। এবং চাঁদাবাজির সাথে কারা জড়িত সেটা সবাই বুঝতে পারছেন যে আওয়ামী লীগ এখন মাঠে নেই, সুতরাং যারা আছেন তারাই জড়িত। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সমন্বয়কদেরকেও ধরা হচ্ছে চাঁদাবাজির অভিযোগে। সুতরাং আমরা কখন মানুষ হব সেটাই চিন্তার বিষয়। ব্যবসায়ীদের মধ্যে নাবিশ্বাস উঠেছে চাঁদা দিতে দিতে তাদের মধ্যে নাবিশ্বাস। শুধু তাই নয়, এই অবস্থা থেকে উত্তরাঞ্চল সরকারের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে, কিন্তু আসলে বাস্তবে তার প্রতিফলন কতটুকু সেটা ভাববার বিষয়। ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আনিস পিক সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।